হ্যালো জিনিয়াস, ওয়েলকাম ইন এস স্যার ফিজিক্স। আমি এস স্যার তোমাদের সাথে আজকে শেয়ার করব মাধ্যমিক ভৌতবিজ্ঞানের এক মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রোধের সমবায়। এই যে রোধের সমবায়, যেখানে আমরা রোধ সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে, এই রোধের সমবায় সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং পুরো লেভেলের কনসেপ্ট নেব, যেখান থেকে এই ক্লাস করার পর তোমাদের যে কোনো নিউমেরিক্যাল, যে কোনো রাশিমালা বা যে কোনো শর্ট প্রশ্ন সমস্ত কিছু একেবারে চুটকিতে সলভ হয়ে যাবে। সেই ধরনের কনসেপ্ট আজকে আমরা নিতে চলেছি এই ক্লাসের মাধ্যমে। অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। পুরো ডিটেলসে পড়বো, ডিটেলসে কনসেপ্ট নেব এবং ডিটেলসে পরীক্ষার খাতায় নামিয়ে আসবো। চলো লেটস স্টার্ট। দেখো, রোধ বা রেজিস্ট্যান্স এই নিয়ে তোমরা অলরেডি পড়ে নিয়েছো যে রোধ জিনিসটা কি। রোধ আমরা হালকা করে বলে নিই। রোধ বা রেজিস্ট্যান্স জিনিসটা কি না, যেটা তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি রোধ। ক্লিয়ার? কি বললাম? যেটা তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করে। মানে ধরো একটা তার আছে, এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট যাওয়াকে যে বাধা দিতে চাইছে সেটাকে আমরা রোধ বা রেজিস্ট্যান্স বলি। যে বাধা দিতে চাইছে সেটাকে আমরা কি বলবো, রেজিস্ট্যান্স বা রোধ বলবো। এই রোধের সিম্বলও তোমরা দেখেছো। রোধের সিম্বল কোনটা না, রোধের সিম্বল হচ্ছে এটা, হচ্ছে রোধের সিম্বল। অলরেডি তোমরা দেখে নিয়েছো যে এটা হচ্ছে রোধের সিম্বল, বা অনেক সময় এই রোধের সিম্বলটাকে এইভাবেও প্রকাশ করা হয়। এটাও রোধের সিম্বল হয় আর উপরেরটাও হচ্ছে রোধের সিম্বল। ক্লিয়ার? তো জেনারেলি আমরা এই রোধের সিম্বলটাকে ইউজ করি। তাহলে রোধ জিনিসটা কি বললাম? রোধ জিনিসটা হচ্ছে সেটাই যেটা তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে রোধ। তো এই রোধ সম্পর্কে তোমরা অলরেডি পড়েছো। যদি কেউ পড়ে না থাকো তাহলে আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ফলো করো, তাহলে রোধ সম্পর্কে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে কি না, এই রোধের সমবায় সম্পর্কে জানবো। রোধের সমবায় সম্পর্কে জানবো। বলো তো, সমবায় জিনিসটা অ্যাকচুয়াল কি? তোমরা সমবায় সমিতি শুনেছো। সমবায় সমিতি মানে কি না, অনেকজন মানুষ নিয়ে একটা পরিবারের মতন তৈরি হয়, যেটাকে আমরা বলবো কি সমবায় সমিতি। সেরকম সমবায় মানে কি, একই ধরনের অনেকগুলো জিনিসকে একসাথে অ্যাটাচমেন্ট করে একটা গ্রুপ তৈরি করা, সেটাকে আমরা বলবো কি সমবায়। তাহলে সমবায় মানে কি বললাম? সমবায় মানে হচ্ছে একই ধরনের জিনিসগুলোকে একসাথে একত্রিত করা এবং সেগুলোকে একটা গ্রুপের মতো ফাংশন দেওয়া। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রোধের সমবায়। তাহলে রোধের সমবায় মানে কি না, অনেকগুলো রোধকে আমরা একত্রিত করে তার একটা গ্রুপ তৈরি করব, সেটাকে আমরা বলবো রোধের সমবায়। ক্লিয়ার হয়েছে? তাহলে রোধ মানে হচ্ছে যেটা বাধা, তাহলে সেরকম কয়েকটা রোধকে আমরা নিয়ে কি করব না, একটা গ্রুপ তৈরি করব, যে গ্রুপটাকে আমরা কারেন্টের বা চলতড়িতের বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করব, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি যে রোধের সমবায়। এই যে রোধের সমবায় হয়, এই রোধের সমবায় তিন ধরনের সমবায় দেখা যায়। প্রথম হচ্ছে শ্রেণী সমবায়, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মিশ্র সমবায়। তাহলে তিন ধরনের সমবায় আমরা কথা বললাম। একটা হচ্ছে শ্রেণী সমবায়, যেটাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। নেক্সট হচ্ছে সমান্তরাল সমবায়, যেটাকে আমরা বলছি প্যারালাল কম্বিনেশন। আর 3 নম্বর হচ্ছে মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন। তো আমরা তিন ধরনের সমবায়ের কথা বললাম। কি বললাম না, একটা হচ্ছে শ্রেণী সমবায়, সেখানে হচ্ছে সমান্তরাল সমবায়, আর 3 নম্বর হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র সমবায় কোনটা না, যেখানে শ্রেণী সমবায় প্লাস সমান্তরাল সমবায় দুটোকে একসাথে ইউজ করব, সেটাকে আমরা কি বলবো না, সেটাকে বলবো মিশ্র সমবায়। বোঝা গেছে? তাহলে রোধ যেটা বাধা সৃষ্টি করছে, রোধের সমবায় যেগুলো বাধা সৃষ্টি করতে পারবে সেই রকম কয়েকটা জিনিসকে আমরা একত্রিত করব এবং সেটাকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে কাজে লাগাবো। সেই ধরনের সমবায়কে আমরা তিন ধরনের বললাম। একটা হচ্ছে শ্রেণী সমবায়, সেখানে হচ্ছে সমান্তরাল সমবায়, 3 নম্বর হচ্ছে মিশ্র সমবায়। ওকে, আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা শ্রেণী সমবায় সম্পর্কে ইন ডিটেলস কনসেপ্ট নেব। এই শ্রেণী সমবায় সম্পর্কে ইন ডিটেলস কনসেপ্ট নেব। কি জানবো না, প্রথম নম্বর জানবো যে শ্রেণী সমবায় কি, শ্রেণী সমবায় কিভাবে গঠিত হয়, এর কাজ কি। এখান থেকে আমরা জানবো তুল্য রোধ সম্পর্কে জানবো। তারপর যেটা জানবো সেটা হচ্ছে এখান থেকে কিছু নিউমেরিক্যাল দেখে নেব। তারপর এখান থেকে আমরা বিভবের কিছু স্পেশাল কনসেপ্ট দেখব। তারপর আমরা এখান থেকে কিছু শর্ট মেথড শিখবো। ক্লিয়ার? টোটাল এই জায়গাটা আজকে আমরা কভার করব। প্রথমে জানবো যে শ্রেণী সমবায় কি, দেন শ্রেণী সমবায় জানবো যে কিভাবে তৈরি হয়, দেন জানবো যে কিভাবে কাজ করে, নেক্সট তুল্য রোধ জিনিসটা জানবো এবং এখান থেকে কিছু নিউমেরিক্যাল দেখবো। চলো লেটস স্টার্ট। সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তিনটে রোধ নিচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স নিচ্ছি,
সেই রেজিস্ট্যান্সটা আমি ধরে নিচ্ছি R1, একটা রেজিস্ট্যান্স নিলাম, আরেকটা রেজিস্ট্যান্স নিচ্ছি সেটা হচ্ছে R2, আরেকটা রেজিস্ট্যান্স নিচ্ছি সেটা হচ্ছে R3। তিনটে রেজিস্ট্যান্স আমরা নিয়েছি R1, R2 এবং R3। এই তিনটে রেজিস্ট্যান্সকে আমরা বা এই তিনটে রোধকে আমরা কি করব না একটা বর্তনীতে অ্যাড করব। দেখো যখন আমরা একটা বর্তনীতে অ্যাড করব বিভিন্নভাবে অ্যাড করা যায়, তো আজকে আমরা জানবো যে শ্রেণী সমবায়ে আমরা কিভাবে অ্যাড করতে পারি। তাহলে তিনটে রোধ নিয়েছি, একটা বর্তনীতে অ্যাড করছি। ধরো এরকম একটা সার্কিট আছে, সেই সার্কিটে আমরা ফার্স্ট রোধটাকে অ্যাড করলাম, এটা হচ্ছে R1। এখানে R1 শেষ হয়ে যাচ্ছে, তারপরে এখানে আমরা অ্যাড করছি কাকে না R2কে। এখানে R2 শেষ হয়েছে, তারপরে অ্যাড করছি কাকে না R3কে। তিনটে রোধকে আমরা পর পর অ্যাড করলাম, মানে একটা শেষ দিয়ে আরেকটা শুরু। যদি আমরা এই তিনটে পেনকে তিনটে রোধ ধরে নিই তাহলে কিভাবে অ্যাড করছি না, এটা তো স্টার্টিং, এটা তার এন্ডিং পয়েন্ট, তাহলে এখানে স্টার্ট হচ্ছে, এখানে এন্ড হচ্ছে, তাহলে ফার্স্ট হলো, এখানে এন্ড হলো। সেকেন্ড যে আমরা রোধটা আছি, এই রোধটা কি করবো না এর পরে আমরা অ্যাড করব। 3 নম্বর যে রোধটা আছে সেটা হচ্ছে এখানে শেষ হচ্ছে, তারপরে অ্যাড করব। এই যে সমবায়টা গঠন করছে এটাকে আমরা বলছি শ্রেণী সমবায়। ভালো করে দেখো, তিনটে রোধ, এই একটা রোধ, এই একটা রোধ আর এই একটা রোধ, একটা শেষ দিয়ে অপরটা শুরু হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এখানে শেষ হচ্ছে, তারপরে এই রোধটাকে এখানে স্টার্ট করছি, তারপরে এটা এখানে শেষ হচ্ছে, তারপরে এই রোধটাকে এখানে স্টার্ট করছি। তাহলে এই যে গঠনটা বা এই যে সমবায়টাকে, এটাকে আমরা বলবো শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় মানে কি বললাম না, একটা রোধের শেষ দিয়ে আরেকটা রোধের শুরু হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আমরা পয়েন্টগুলো নোট ডাউন করব, যে একটি শেষ দিয়ে অন্য রোধের শুরু, একটি শেষ দিয়ে অন্য রোধের শুরু। যে সমবায়ে একটি রোধের শেষ দিয়ে অন্য রোধ শুরু হবে সেটাকে আমরা বলবো শ্রেণী সমবায়। এবার দেখো, তাহলে এটা একটা সার্কিট আমরা তৈরি করছি। তাহলে এই সার্কিটের মধ্যে কি থাকবে না, একটা ব্যাটারি থাকবে। এখানে আমরা একটাকে ব্যাটারিকে অ্যাড করব, একটা ব্যাটারিকে অ্যাড করলাম। এবার দেখো, ব্যাটারি যখনই আমরা অ্যাড করব, প্রত্যেকটি ব্যাটারি কি থাকে না একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে বা বিভব থাকে। আমরা ধরলাম সেই ভোল্টেজটা হচ্ছে ভি। আর যখনই ব্যাটারি অ্যাড করব এখান থেকে কি হবে না কারেন্ট ফ্লো হবে। কি ফ্লো হবে? কারেন্ট। সেটাকে আমরা কি বলছি না আই বলছি। ক্লিয়ার? এটা হচ্ছে একটা কম্প্যাক্ট সার্কিট, বা আমরা বলতে পারি এটা একটা বদ্ধ বর্তনী, যেখানে একটা ব্যাটারি আছে এবং এখানে তিনটে রেজিস্ট্যান্সকে আমরা শ্রেণী সমবায়ে অ্যাড করেছি। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এটা দিয়ে যদি কারেন্ট আই যায় তাহলে এখান থেকে আই বেরোচ্ছে। এবারে এই তিনটে যে রোধ আছে, এই তিনটে রোধের মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে যাবে? দেখো, যেহেতু শ্রেণী সমবায়ে তিনটে রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, মানে ব্যাটারি থেকে বা সোর্স থেকে যে কারেন্টটা বেরোচ্ছে এখানের মধ্যে কারেন্ট আই যাবে, এটার মধ্যে কারেন্ট আই যাবে, এটার মধ্যে কারেন্ট আই যাবে। দেখো, তোমাদের মনে হতে পারে যে স্যার এইমাত্র আপনি বললেন যে রোধ কি করে না, রোধ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে রোধ যদি তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাহলে ওর মধ্যে আই পরিমাণ কারেন্ট কি করে ফ্লো হচ্ছে, প্রশ্ন আসতে পারে। দেখো, এটাকে যদি আমরা একটু ইজিভাবে বুঝতে চাই তাহলে ধরে নাও যে আমি তিনটে জলের পাইপ নিচ্ছি, এরকম একটা জলের পাইপ নিলাম, এরপরে এখানে আরেকটা জলের পাইপ লাগিয়েছি, এখানে আরেকটা জলের পাইপ লাগিয়েছি, তিনটে জলের পাইপ লাগালাম। ওকে, এই তিনটে জলের পাইপের মধ্যে দিয়ে আমি কি করছি না এখানে জল পাঠাচ্ছি। প্রথমে তিনটে পাইপের মধ্যে পুরো খালি ছিল, মানে খালি বর্তনী ছিল, কোনো চাপ থাকেনি, কোনো রেজিস্ট্যান্স থাকেনি। তো এর মধ্যে কি হচ্ছিল না জলটা ফ্লো হয়ে যাচ্ছিল, ইজিলি ফ্লো হচ্ছিল। এরপরে আমি রোধ অ্যাড করছি। রোধ মানে ধরে নাও এখানে আমি কিছু জঞ্জালকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, কিছু ওয়েস্টেজ জিনিসকে আমি এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখানে কিছু জঞ্জাল অ্যাড হলো, এখানে কিছু জঞ্জাল অ্যাড হলো, এখানে কিছু জঞ্জাল অ্যাড হলো। তাহলে যখনই জঞ্জাল অ্যাড হচ্ছে তখন সে কি করছে না জলের যে প্রবাহটাকে সেটা কি হচ্ছে না সেটাকে সে বাধা দিতে চাইছে, যাতে না জলের প্রবাহটা হয়। কিন্তু এখানে যদি আমি জল প্রবেশ করিয়ে দিই একবার, সেই যত পরিমাণ জল প্রবেশ করাবো এখানে কিন্তু ঠিক তত পরিমাণ জল বেরিয়ে যাবে। সেটা হতে পারে স্লো বেরোবে, কিন্তু যত পরিমাণ জল এখানে প্রবেশ করবে ঠিক তত পরিমাণ জল কিন্তু এখানে বেরোবে। এখানে যদি আই পরিমাণ জল প্রবেশ করে এখানে কিন্তু আই পরিমাণ জলই বেরোবে। ক্লিয়ার হয়েছে? স্লো বেরোবে, কিন্তু যত পরিমাণ জল প্রবেশ করবে ঠিক তত পরিমাণ জল ওখান থেকে বেরোবে। ক্লিয়ার হয়েছে? সেম এখানে যে ব্যাটারিটা লাগানো আছে, এই ব্যাটারি দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট এখান থেকে বেরোয় তাহলে প্রতিটি রোধের মধ্য দিয়ে কিন্তু আই পরিমাণে কারেন্ট ফ্লো হবে, কারণ আর কোনো জায়গায় নেই যে এখানে কারেন্টটা ডিস্ট্রিবিউট হওয়ার মতো। স্লো বেরোবে কিন্তু আই পরিমাণে কারেন্ট এখান থেকে এইখান পর্যন্ত আসবে, আবার এটা কমপ্লিট ব্যাটারিতে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রতিটি রোধের মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট যাবে। তাহলে কি বলবো, সেকেন্ড পয়েন্টে আমরা যেটা বলবো সেটা কি না শ্রেণী সমবায়ে প্রতিটি রোধে একই পরিমাণ কারেন্ট যাবে, একই পরিমাণ কারেন্ট যাবে। কতটা যাবে না যতটা সোর্স থেকে বেরোচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রথম পয়েন্টে আমরা কি বললাম, এটা বললাম যে এটা একটি রোধের শেষ থেকে অন্যটা রোধে শুরু হয়। এটাকে আমরা বলতে পারি কি এন্ড টু এন্ড কানেকশন।
কি বলতে পারি, এন্ড টু এন্ড কানেকশন। নেক্সট বলছি প্রতিটি রোধের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে। কি বলবো, কারেন্ট পাসিং থ্রু, কারেন্ট পাসিং থ্রু all the resistance must be same, ক্লিয়ার? এই দুটো পয়েন্ট। এবার দেখো 3 নম্বর আরেকটা পয়েন্ট আমরা পড়বো যে শ্রেণী সমবায় সম্পর্কে কি হয় এখানে। ভালো করে ভেবে দেখো, আমরা চলতরিতে স্টার্টিংয়েই পড়েছিলাম কারেন্ট তখনই ফ্লো হতে পারবে যখন বিভব পার্থক্য থাকবে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে কিন্তু কারেন্ট ফ্লো হতে পারবে না। তার মানে দেখো, যদি আমরা দেখি এখানে একটা পয়েন্ট ধরে নিই যে এই পয়েন্টটা এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি বি পয়েন্ট, এখানে পয়েন্ট ধরে নিচ্ছি সি পয়েন্ট, এখানে পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট, এই 4টা পয়েন্ট ধরে নিচ্ছি। তাহলে R1 রোধটা কার মধ্যে আছে, এ আর বি পয়েন্টের মধ্যে। তাহলে এ থেকে বি পয়েন্টে কারেন্ট তখনই আসতে পারবে যখন এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল অর্থাৎ বিভবের পার্থক্য থাকবে। যদি বিভবটা সমান হয়ে যায় তাহলে কিন্তু ওখানে কারেন্ট ফ্লো হতে পারবে না। ক্লিয়ার? আমরা দেখেছি, প্রত্যেকেই জানি যে সবসময় উচ্চ বিভব থেকে কি আসবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবতে কারেন্ট ফ্লো হয়। এটা আমরা প্রত্যেকেই জানি। উচ্চ বিভব থেকে মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কারেন্ট ফ্লো হয়, বা বলতে পারি হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো হচ্ছে। ক্লিয়ার? তার মানে যদি এ থেকে বিতে কারেন্ট ফ্লো হতে হয় তাহলে নিশ্চয়ই এখানের যে বিভব অর্থাৎ ভি এ, এখানে যে বিভব আর এখানে যদি ধরে নিই বিভব হচ্ছে ভিবি, তাহলে কি হতে হবে না, ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হতে হবে। ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হতে হবে, অর্থাৎ ভি এর বিভব কি হবে না, বেশি হবে। তার মানে এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে না, ভি এ মাইনাস ভিবি, এটা হবে তার পোটেনশিয়াল ডিফারেন্স। আবার যদি R2 রোধের মধ্যে আমরা দেখে নিই, তাহলে R2 রোধের মধ্যে দিয়ে বি থেকে সিতে কারেন্ট আসবে। তাহলে বি থেকে সিতে যদি কারেন্ট আসতে হয় তাহলে এখানেও কি হতে হবে, এখানেও ভোল্টেজটা আলাদা হতে হবে বা ভোল্টেজ ডিফারেন্স থাকতে হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি ভোল্টেজটা কত না, ভিসি। তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে না, ভিবি মাইনাস ভিসি। সেম R3 রোধের মধ্যে দিয়ে এখানে ভোল্টেজ কত হবে, ভিডি, এখানে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, ভিসি মাইনাস ভিডি। ক্লিয়ার? তাহলে দেখো ভালো করে যে তিনটে জায়গা, তিনটে রোধ R1, R2 এবং R3 প্রত্যেকের ভোল্টেজ ডিফারেন্ট আলাদা হবে বা ভোল্টেজটা প্রত্যেকের কিন্তু আলাদা হবে। এটা খেয়াল রাখতে হবে যে যেখানে কারেন্ট একই ফ্লো হলেও প্রতিটি রোধের বিভব পার্থক্য আলাদা হবে। কি বলবো, প্রতিটি রোধের বিভব পার্থক্য আলাদা হবে, প্রতিটি রোধের বিভব পার্থক্য আলাদা হবে, যেটাকে আমরা বলবো কি না, ভোল্টেজ ডিভাইডার। কি বলবো, ভোল্টেজ ডিভাইডার বলবো, ভোল্টেজ ডিভাইডার। এই জন্য আমরা শ্রেণী সমবায়কে ভোল্টেজ ডিভাইডার বলতে পারছি। ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটে পয়েন্ট বললাম। প্রথম যেটা পয়েন্ট বললাম যে একটি শেষ দিয়ে অন্যটি শুরু হবে, একটি শেষ দিয়ে অন্যটি শুরু হবে। সেকেন্ড যেটা বললাম, প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট বা একই পরিমাণ আই যাবে। 3 নম্বর যেটা বললাম যে প্রতিটি রোধের বিভব পার্থক্য কিন্তু কি হবে না, প্রতিটি রোধের বিভব পার্থক্য আলাদা হবে, যেই কারণে এটাকে আমরা বলছি কি না, ভোল্টেজ ডিভাইডার। যেখানে স্টার্টিং হচ্ছে অর্থাৎ এখানে ভোল্টেজটা সব থেকে বেশি থাকবে, এখানে ভোল্টেজ সব থেকে কম থাকবে। অলওয়েজ এটা কি হবে না, ভি এ গ্রেটার দেন ভিবি গ্রেটার দেন ভিসি গ্রেটার দেন ভিডি। এইটা যদি না হয় তাহলে কিন্তু কারেন্ট ফ্লো হতে কখনো পারবে না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কি বললাম, শ্রেণী সমবায় যেখানে একটা রোধের শেষ দিয়ে আরেকটা রোধের শুরু হচ্ছে। কি বললাম, একটা রোধের শেষ দিয়ে আরেকটা রোধ শুরু হচ্ছে, এটা শেষ হচ্ছে, এখানে একটা শুরু হচ্ছে। এরকম এন টাইমস থাকতে পারে, দুটো রোধের মধ্যে শ্রেণী সমবায় হতে পারে, 3টে হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে, যত খুশি হতে পারে, কিন্তু কন্ডিশন একটাই, একটা রোধের শেষ দিয়ে একটা রোধ শুরু হবে। ক্লিয়ার? প্রত্যেকের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে এবং প্রত্যেকটা রোধের বিভব অর্থাৎ ভি কিন্তু আলাদা হবে, প্রত্যেকটা রোধের বিভব অর্থাৎ ভি কিন্তু আলাদা হবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই যে কম্বিনেশনটা এটাকে আমরা কি বলবো, এটাকেই আমরা বলবো শ্রেণী সমবায়। কি বলবো, শ্রেণী সমবায়। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট? যদি এই টপিকে তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নিচের কমেন্টে জানাবে, যেখান থেকে আমাদের ডাউট ক্লিয়ারিং যে সেশনগুলো আছে সেই সেশনে তোমাদের এই যে প্রবলেমগুলোকে সেগুলোকে বা এই যে ডাউটগুলোকে সলভ করে দেওয়া হবে। ওকে, চলো এরপরে আমরা দেখে নেব যে তুল্য রোধ জিনিসটা কি। ওকে, দেখো আমরা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা প্রত্যেকেই পড়েছি, ওহমের সূত্রের। কি পড়েছি? যার যার মনে আছে সেটা কমেন্টে লিখো। ওহমের সূত্র আমরা কি পড়েছি?
ওহমের সূত্র আমরা কি পড়েছি না ভি ইজ ইকুয়াল টু আইআর পড়েছি তো, ভি ইজ ইকুয়াল টু আইআর, এই ফর্মুলাটা আমরা প্রত্যেকেই পড়েছি, ভি ইজ ইকুয়াল টু আইআর। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেখানে ভিটা কি না ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আইটা কি তড়িৎ প্রবাহমাত্রা এবং আরটা কি আর হচ্ছে রোধ, তিনটে রাশি, সেটাকে ওহমের সূত্র অনুসারে ভি ইজ ইকুয়াল টু আমরা কি বলি না আইআর বলি। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে রোধের জন্য ওহমের সূত্রকে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে বলো আমরা প্রথমে R1 রোধের জন্য ধরে নিচ্ছি, কার জন্য ধরছি R1 রোধের জন্য, R1 5 নয়, R1 রোধ। ওকে, তাহলে R1 রোধের জন্য আমরা ধরে নিচ্ছি। তো R1 রোধের জন্য বিভব পার্থক্য কত বলেছি না R1 রোধের জন্য বিভব পার্থক্য কত বলা আছে VA মাইনাস VB। ক্লিয়ার? তাহলে R1 রোধের জন্য বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। ক্লিয়ার? এরপর দেখো তাহলে এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে না R1 রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে না I, R1 রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I। ওকে, তাহলে এটাকে যদি আমরা ওহমের সূত্র অনুসারে বলি তাহলে বলতে পারবো কি না VA মাইনাস VB ইজ ইকুয়াল টু কি বলতে পারবো IR, কি বলতে পারবো IR1, রোধটা কত না R1 IR1। ওকে, দেখো আরেকবার বলছি, R1 রোধের দিকে তাকাও, R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো I হচ্ছে, বিভব পার্থক্য কত হচ্ছে VA মাইনাস VB। তাহলে এখানে আমরা কি বলবো না এখানে আমরা বলবো যে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IR1। সেম তোমরা নিজেরা বলো R2 রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য কত আছে না VB মাইনাস BC। তাহলে R2 রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য আছে VB মাইনাস BC, কারেন্ট কত ফ্লো হচ্ছে না I ফ্লো হচ্ছে, সেম কারেন্ট ফ্লো হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো না এক্ষেত্রে আমরা বলতে পারবো VB মাইনাস BC ইজ ইকুয়াল টু IR2, কি বলবো না VB মাইনাস BC ইজ ইকুয়াল টু IR2। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে R3 রোধ। এই যে R3 রোধ এর মধ্যে বিভব পার্থক্য কত বলা আছে VC মাইনাস BD, তাই তো R3 রোধের মধ্যে বিভব কত বলা আছে VC মাইনাস BD। এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে না কারেন্ট ফ্লো হচ্ছে I, তাহলে এখানে আমরা কি বলতে পারবো VC মাইনাস BD ইজ ইকুয়াল টু IR3। ক্লিয়ার? তিনটে রোধের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র অনুসারে তিনটে ইকুয়েশন পেলাম। কি পেলাম না VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IR1, VB মাইনাস BC ইজ ইকুয়াল টু IR2 এবং VC মাইনাস BD ইজ ইকুয়াল টু IR3। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই তিনটে ইকুয়েশনকে আমরা 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার। ওকে, এবারে এই তিনটে সমীকরণকে আমরা যোগ করে দিচ্ছি। কি করছি? তিনটে সমীকরণকে আমরা যোগ করে দিচ্ছি, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ প্লাস 2 নাম্বার সমীকরণ প্লাস 3 নাম্বার সমীকরণ করলাম। তাহলে কি পাবো বলো? তিনটে ভোল্টেজকে আমরা যোগ করছি, তিনটে ভোল্টেজকে একদিকে যোগ করব আর ভোল্টেজের ওই সাইডে যেটা আছে সেটাকেও আমরা যোগ করব। ওকে, তাহলে এখানে VA মাইনাস VB প্লাস VB মাইনাস BC প্লাস BC মাইনাস BD, তিনটে ভোল্টেজ VA মাইনাস VB, VB মাইনাস BC এবং VC মাইনাস BD সমান এখানে আমরা কি পাবো IR1 প্লাস IR2 প্লাস IR3। ক্লিয়ার? মন দিয়ে দেখো আরেকবার বলছি, এখানে কি লেখা আছে VA মাইনাস VB, তো এটা লিখলাম VA মাইনাস VB, VB মাইনাস BC, VB মাইনাস BC আর VC মাইনাস BD, এখানে হচ্ছে VC মাইনাস BD। এই সাইডে কি আছে IR1, IR2 এবং IR3, এখানে IR3, তিনটে ভোল্টেজকে আমরা এখানে যোগ করে দিয়েছি। দেখো এখানে যখন তিনটে ভোল্টেজকে আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা দেখো VB সঙ্গে VB কেটে যাচ্ছে, BCর সঙ্গে BC কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাবো কি না VA মাইনাস BD, VA মাইনাস BD সমান দেখো এখানে প্রত্যেকে এখানেও I আছে, এখানেও I আছে, এখানেও I আছে, তাহলে I কি করছি কমন নিয়ে নিচ্ছি, কি পাবো না R1 প্লাস R2 প্লাস R3, VA মাইনাস BD ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এবার দেখো এখানে এই যে VA মাইনাস BD, এই VA মাইনাস BD সমান আমরা V লিখতে পারবো। V কেন? দেখো আমরা প্রথমেই বলেছি যে এই যে ব্যাটারি যে ভোল্টেজটা দেবে, ব্যাটারি যে ভোল্টেজটা সরবরাহ করবে, টোটাল এই যে সিস্টেমটা, এই সিস্টেমের ভোল্টেজের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভোল্টেজের সাম হবে। ক্লিয়ার? কি বললাম? ব্যাটারি যে ভোল্টেজটা সাপ্লাই করবে, টোটাল প্রতিটি রোধের যা ভোল্টেজ হবে সেই ভোল্টেজের সঙ্গে কি হবে না সাম একই হবে। ক্লিয়ার হয়েছে? তারপর কি বলতে পারবো? সাম অফ দ্য পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু নেট পোটেনশিয়াল, মানে প্রতিটি পোটেনশিয়ালকে যদি আমরা যোগ করি তাহলে সেটা নেট পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে। ওকে, দেখো এখানে একটা কথা বলি, এই যে VA মাইনাস VD, এই VA মাইনাস VDকে আমরা কি বলতে পারবো না VA মাইনাস VDকে আমরা V বলতে পারবো। কেন V বলতে পারবো? ভালো করে দেখো, যদি এই পুরো সার্কিটটা আমরা দেখি, এখানে V ভোল্টেজ সাপ্লাই করছে,
ব্যাটারিটা ভি ভোল্টেজ সাপ্লাই করছে, তার মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে বিভব কত না ভি, আর অপর প্রান্তে বিভব কত না বিভব হচ্ছে 0। তাহলে ভি এ প্রান্তে বিভব ভি আর ভি ডি প্রান্তে বিভব কত 0। তাহলে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার? ব্যাটারিটা যে সোর্সটা নিচ্ছি সেই সোর্সটা পোটেনশিয়ালটা প্রোভাইড করছে, তার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে। ভালো করে ভেবে দেখো, যদি এখানে ব্যাটারিটা না থাকতো তাহলে কি কারেন্ট ফ্লো হতো কি? হতো না। তার মানে পোটেনশিয়াল যে ডিফারেন্সটা সেটা কে ক্রিয়েট করছে? সেটা সোর্সটা ক্রিয়েট করছে। তাহলে সোর্সটা যার সঙ্গে কানেকশন আছে সে যতটা এখানে পোটেনশিয়াল দেওয়ার কথা ততটা এখানে পোটেনশিয়াল তাকে দিচ্ছে। তাহলে অপর প্রান্তে পোটেনশিয়াল, এখানে তো ব্যাটারি ডাইরেক্ট কানেক্টেড নেই, তো এখানে ব্যাটারি হচ্ছে কত, পোটেনশিয়াল কত না 0। তাহলে গ্যাপটা কত হচ্ছে ভি মাইনাস 0, হচ্ছে ভি মাইনাস 0 লিখলাম। তাহলে ভি এ প্রান্তে বিভব ভি আর ভি ডি প্রান্তে বিভব কত না 0। তাহলে ইকুয়েশন কি আসছে? ইকুয়েশন আসছে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এই যে ইকুয়েশন এলো এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম। ক্লিয়ার? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার হয়েছে? ওকে। এরপর দেখো, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে তুল্য রোধ সম্পর্কে জানবো। কি জানবো না তুল্য রোধ। তুল্য রোধ জিনিসটা কি? ভালো দেখো, এই যে টোটাল সার্কিটটা আছে এই সার্কিটে আমরা কটা রোধ ব্যবহার করছি? 3টে। একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R3। তো আমার মনে হলো যে এই যে 3টে রোধ ব্যবহার করা একটা জঞ্জাল তৈরি করা, সার্কিটটাকে আরো কমপ্লিকেট করে দেওয়া। তো এই 3টে রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করব, বাট কাজটা আমার সেম হতে হবে। কাজটা কি হতে হবে না কাজটা সেম হতে হবে। কাজ সেম মানে কি? কাজ সেম মানে তার মধ্যে কারেন্ট ফ্লো আই হবে আর ভোল্টেজ ডিফারেন্স কত হবে ভি থাকবে। এই দুটো যদি এক করে আমি এমন একটা রেজিস্ট্যান্স ইউজ করব যেখানে কাজটা একই হবে কিন্তু এই 3টের পরিবর্তে একটা ব্যবহার করব, সেটাকে আমরা বলছি তুল্য রোধ। কি বলছি তুল্য রোধটা? তুল্য রোধ হলো এমন একটা জিনিস যেখানে আমরা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব এখানে 3টে রেজিস্ট্যান্সের পরিবর্তে, বাট তার মধ্যে কারেন্ট ফ্লো আর বিভবও একই থাকবে যদি আমরা এই সোর্সটাই ব্যবহার করে থাকি। ক্লিয়ার? সেটাকে আমরা বলছি তুল্য রোধ। সাপোজ তুমি একটা গাড়ি নিয়েছো, যে গাড়িতে 100 কেজি লোড নিয়ে আসতে পারবে। তাহলে একটা গাড়ি নিয়েছো 100 কেজি নিয়ে আসছে, আরেকটা গাড়ি নিয়েছো 100 কেজি, আরেকটা গাড়ি নিয়েছো 100 কেজি। তাহলে 3টে গাড়িকে তোমাকে চালনা করতে হচ্ছে 300 কেজি লোড নিয়ে আসার জন্য। বাট তুমি কি করলে না আমি এই 3টে গাড়িকে ছেড়ে দেবো, এর পরিবর্তে আমি একটা লরি নিয়ে নেবো। লরি 4 চাকা লরি, 1টা চাকা, 2টো চাকা, 3টে চাকা, 4টা চাকা। 4 চাকা লরি, হ্যাঁ 4টা চাকা থাকবে, সেটা উপরে থাকতে পারে নিচে থাকতে পারে। 4টা চাকা থাকতে পারে, 4টা চাকা থাকবে, সেটা উপরে থাকতে পারে নিচে থাকতে পারে। ওকে, 4টা চাকা হলেই হচ্ছে। তো 4 চাকা লরি নিয়েছো যেখানে একটা লরিতেই 300 কেজি জায়গা চলে আসবে, 300 কেজি জিনিস চলে আসবে। তখন আমরা এইটার কি বলবো, এটা সমতুল্য বলবো। তো সেটাই এখানেও রেজিস্ট্যান্সে সে একই থিওরি অ্যাপ্লাই হবে। 3টে রোধের পরিবর্তে আমরা একটা সিঙ্গেল রোধ বা সিঙ্গেল রেজিস্ট্যান্স নেব যেখানে সেম কাজ হবে। ওকে, চলো তাহলে আমরা সিঙ্গেল রেজিস্ট্যান্স নিয়ে নিই। প্রত্যেকটা জিনিসকে তোমরা নোট ডাউন করে নেবে, পুরো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। ওকে, ফিজিক্স কোনো মুখস্থর বিষয় নয়, যত তোমার কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হবে তত যে কোনো নিউমেরিক্যালস যে কোনো প্রশ্ন তুমি ইজিলি সলভ করতে পারবে। এখানে মুখস্থ করে কোনো কিছু হবে না। ওকে, চলো তাহলে কি বললাম, 3টে রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি। আর এই যে একটা রেজিস্ট্যান্স নিয়েছি, এখানে উপরে যে ব্যাটারিটা নিয়েছিলাম বা যে সোর্সটা নিয়েছিলাম সেখানে আমি সেই সোর্সটাই অ্যাড করে দিলাম। তাহলে এর ভোল্টেজ ডিফারেন্স কত ছিল ভি, এখানে ভোল্টেজ ডিফারেন্স কত ভি, এ কত কারেন্ট ফ্লো করছিল আই, এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে আই। বাট এই 3টে রোধের পরিবর্তে যেহেতু আমি একটা রোধ নিয়েছি সেটাকে আমরা আর এস দিয়ে নাম দিচ্ছি। কি দিচ্ছি? আর এস, টাকা নয়, মানি নয়, আর এস। সিরিজ এর জন্য এস দিচ্ছি আর রেজিস্ট্যান্সের জন্য আর। যেহেতু সিরিজ কম্বিনেশন তার জন্য এটা কি দিচ্ছি, এটা হচ্ছে আর এস। এটা কিন্তু মানি মনে করো না কেউ, মানি হানির কেস হচ্ছে না, এখানে রোধের কেস হচ্ছে। ওকে, তো ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সেই আর এস। তো তাহলে এখানে দেখো এই জায়গাতেও এখানে কত কারেন্ট ফ্লো হবে না আই কারেন্ট ফ্লো হবে। ওকে, এখানে ভোল্টেজ কত থাকবে, এখানে যদি ভি আছে এখানে ভোল্টেজ থাকবে ভি, এখানে ভোল্টেজ কত থাকবে 0, তাই তো। তার মানে এই রেজিস্ট্যান্সটার মধ্যে ভি ভোল্টেজ থাকবে। তাহলে এখানে আমরা ওহমের সূত্র আবার অ্যাপ্লাই করতে পারি। তাহলে অ্যাপ্লাই করে কীভাবে বলো না, ভি ইজ ইকুয়াল টু আই আর এস,
তাই তো। ভি ইজিক্যাল কি জানি আমরা, আই আর জানি, তাহলে এখানে কি পাবো, এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত ভি, তাহলে ভি ইজিক্যাল কি পাবো আই আর এস। বা যদি আমরা আরো ভালো করে বুঝতে চাই তাহলে ভি মাইনাস জিরো পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে, ভি মাইনাস জিরো ইজিক্যাল টু আই কারেন্ট ফ্লো ইন্টু আর এস। তাহলে এখানে কি পাচ্ছি, ভি ইজিক্যাল টু আই আর এস। এটা 4 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। এরপর করবো কি, এই 4 আর 5কে আমরা কম্পেয়ার করে দেবো। তাহলে 4 আর 5কে যদি আমরা কম্পেয়ার করে দিই, তাহলে কম্পেয়ার উইথ 4 and 5, 4 আর 5কে যদি আমরা তুলনা করে দিই কি পাবো, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কি পেয়েছি, এখানে ভি ইজিক্যাল টু পেয়েছি i1 প্লাস i2 প্লাস r3 পেয়েছি, এখানে ভি ইজিক্যাল কি পাচ্ছি আই আর এস। তাহলে এখানেও ভি আছে, এখানেও কি আছে, এখানেও ভি আছে। তাহলে এখানেও ভি আছে, ওখানেও ভি আছে, তার মানে আমরা এখানে কি লিখতে পারবো, এই পার্টটা সমান কি লিখতে পারবো, এই পার্টটা। তাহলে লিখছি কি এখানে আই আর এস ইজিক্যাল টু I into R1 plus R2 plus R3, I into R1 plus R2 plus R3। এবার এখানে I কি যাবে, I ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকছে RS is equal to R1 plus R2 plus R3, RS is equal to R1 plus R2 plus R3। এইটাই হচ্ছে কি না শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা, শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা। তার মানেটা কি না, এখানে যে রোধগুলো নিয়েছিলাম প্রতিটি রোধকে যদি আমি যোগ করে দিই, প্রতিটি রোধকে আমি যোগ করে দিই, তাহলে যে রোধটা পাবো সেটাই হচ্ছে তাদের তুল্য রোধের রাশিমালা, বা সেটাই হবে তাদের তুল্য রোধ। একটা এক্সাম্পল দেখলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো আমরা এখানে একটা রোধ নিয়েছি 2 ওহম, আর একটা রোধ নিয়েছি কত না 3 ওহম, আর একটা রোধ নিয়েছি কত 4 ওহম, 3টে রোধ নিয়েছি। এটা একটা সার্কিট যুক্ত আছে, আমি এই 3টে রোধ না নিয়ে চাইছি একটা রোধ নিতে, তাহলে আমাকে কত রোধ নিতে হবে না, যেহেতু শ্রেণী সমবায় যুক্ত আছে তার মানে আমাকে নিতে হবে কত 2 + 3 + 4 ইজিক্যাল টু 9 ওহমের একটা রোধকে আমাকে নিতে হবে। যদি আমি 9 ওহমের একটা রোধকে নিয়ে নিই তাহলে ওই 3টে রোধের যা কাজ এ একাই করে দেবে। দেখো এটা মনে হচ্ছে সিম্পল ব্যাপার স্যার, 3টে রোধ একটা রোধ করে দিল, ব্যাপারটা নয় এরকম। আমরা সমান্তরাল সমবায়ে দেখবো অন্য ব্যাপার আছে, এখানে অন্য কেস থাকবে, জন্ডিস কেস, অন্য কেস থাকবে। ওখানে দেখবো কি না, যে রোধগুলো নিচ্ছি ধরো 2 ওহম 3 ওহম 5 ওহম নিলাম, তো এদের আমরা যখন কম্বিনেশন করব তুল্য রোধ যেটা নেব সেটা এদের এই 2 ওহমের থেকেও কম নেব, তবেই সেটা কাজ করবে। ওখানে দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখানে না, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সিম্পল বিষয় যে যতগুলো রেজিস্ট্যান্স আমরা নিচ্ছি সেগুলোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলেই ওখানে আমরা পেয়ে যাবো কি না, তাহলে ওখানে আমরা তুল্য রোধটা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা কি শিখলাম এখানে, আমরা যেটা শিখলাম যে শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা আর এস ইজিক্যাল টু R1 প্লাস R2 প্লাস R3 যদি 3টে রোধ থেকে থাকে, 3টের পরে যদি দুটো থেকে থাকে তাহলে কি হবে না আর এস ইজিক্যাল টু R1 প্লাস R2 হবে। যদি n নাম্বার থেকে থাকে তাহলে কি হবে না, তাহলে হবে আর এস ইজিক্যাল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6 প্লাস R7 প্লাস R8 Rn। ওকে, বি রিল্যাক্স, চাপ নেবে না, টেনশন নেওয়ার কিছু নেই, ফিজিক্স সহজ সাবজেক্ট। তাহলে কি পাচ্ছি আর এস ইজিক্যাল টু যতগুলো রোধ থাকবে সেগুলোকে আমরা পরপর যোগ করে দেবো। ওকে, ক্লিয়ার তো এই পর্যন্ত? দেখো এটা হলো তোমাদের শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, আমাদের ডাউট ক্লিয়ারিং যে সেশনগুলো হয় সেখানে তুমি সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে থাকি, ক্লাস 10 মানে মাধ্যমিক খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এই ক্লাস 10-এর আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টারের আলাদা করে স্টাডি মেটেরিয়ালস আমরা তৈরি করে নিয়েছি, যেটা দীর্ঘদিন ধরে স্টুডেন্টরা চেয়ে এসেছিলো যে প্রতিটি চ্যাপ্টারের আলাদা করে একটা স্টাডি মেটেরিয়ালস হলে ভালো হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টাডি মেটেরিয়ালস স্যাম্পল। তো এই স্টাডি মেটেরিয়ালসটা তোমাদের যদি মনে করো যে আমাদের প্রয়োজন আছে তাহলে নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওটাতে তোমরা কন্ট্যাক্ট করে নিও, ওখান থেকে কম্বিনেশন করে তোমরা এগুলোকে কালেকশন করতে পারবে। ওকে, চলো এরপর আমরা এই যে শ্রেণী সমবায় পড়লাম, তো এই শ্রেণী সমবায়ের আমরা দু একটা অঙ্ক দেখে নেব, দু একটা নিউমেরিক্যাল দেখে নেবো, খুব ইজি যে নিউমেরিক্যাল। তারপর এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখে নেব যেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। ওকে, সেই ছোট ছোট জায়গাগুলোকে আমরা দেখে নেব। চলো এরপর আমরা তাহলে কিছু স্পেশাল কোশ্চেন দেখে নেব যেগুলো এই টপিক থেকে আসবে। দেখো তাহলে আমরা প্রথম ব্যাপার হচ্ছে যে এখানে যেটা পেলাম তুল্য রোধ আর এস ইজিক্যাল টু পেলাম যে R1 প্লাস R2 প্লাস R3 তিনটে রোধের জন্য। যদি n সংখ্যক রোধ থেকে থাকে তাহলে আর এস ইজিক্যাল টু
R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস Rn। ওকে, ব্যাপারটা হচ্ছে এখানে দেখো একটা ব্যাপার বলি, এখানে যে তুল্য রোধটা আমরা পাবো না, যে R1 বা RS যেটা পাচ্ছি, তুল্য রোধ যেটা RS আমরা পাচ্ছি, এই যে RSটা যতগুলো রোধকে আমরা অ্যাড করব তাদের প্রত্যেকের থেকে বড় হবে। কি বলবো, এখানে যে তুল্য রোধটা পাচ্ছি সেই তুল্য রোধটা যতগুলো রোধ ওখানে থাকবে প্রত্যেকের থেকে কি হবে, প্রত্যেকের থেকে বড় হবে। যেমন দেখো, ধরো সাপোজ 2 ওহমের একটা রোধ আছে, একটা 5 ওহমের একটা রোধ আছে, একটা 8 ওহমের রোধ আছে। বলো, জলদি করে কমেন্টে জানাও যে এদের তুল্য রোধটা কত হবে। বলো কত হবে? 3টে রোধ, তাহলে 2, 5 আর 8 কত হচ্ছে? অ্যাড করে দাও, সিম্পলি অ্যাড, 8 আর 2 10, 10 5 কত? 15, 15 ওহম হচ্ছে। এই যে এটা কি, এটা হচ্ছে তুল্য রোধ। তাহলে আরএসটা কত পেলাম? আরএসটা হচ্ছে 15 ওহম। তাহলে এই যে আরএসটা 2 ওহমের থেকে বড়, 5 ওহমের থেকে বড়, 8 ওহমের থেকে বড়। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ কি হবে না, শ্রেণী সমবায়ের তুল্য রোধ কি হবে না, সমস্ত রোধের থেকে কি হবে না, রোধের থেকে বড় হবে। কি হবে না, বড় হবে। ওকে, চলো এটা একটু আমরা প্রমাণ করে দেখাবো যে কি করে বড় হচ্ছে। ওকে, দেখো আমি 3টে রোধ নিয়ে নিয়েছি। আবার ওখানে যদি আমরা প্রমাণটা দেখি, তাহলে RS ইজিক্যাল টু ধরে নিয়েছি যে R1 প্লাস R2 প্লাস R3। এবার আমাকে একটা জিনিস বলো, এখানে যদি RS মাইনাস R1 করা হয় তাহলে আমরা কি পাবো? R2 প্লাস R3 পাবো কি না? R2 প্লাস R3 পাবো। আমরা R1টাকে এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এই R2 প্লাস R3 এটা যদি যোগ করা হয় এখানে কি পাবো? একটা পজিটিভ ভ্যালু পাবো না নেগেটিভ পাবো? অবভিয়াসলি পজিটিভ ভ্যালু পাবো, কারণ এখানে নেগেটিভের কোনো জায়গা নেই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না, এখানে আমরা যেটা পাচ্ছি যে RS মাইনাস R1 ইজিক্যাল কি পাচ্ছি? একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। কি পাচ্ছি? একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। পজিটিভ ভ্যালু কি হয় না, পজিটিভ ভ্যালু 0 থেকে কত হয় না, বড় হয়, তাই তো? তার মানে দেখো এটাকে আমরা কি বলতে পারবো যে RS মাইনাস R1 ইজ গ্রেটার দেন কি 0। পজিটিভ ভ্যালু মানে কি, সেটা 0 থেকে কি হবে না, বড় হবে। তাহলে গল্পটা হচ্ছে এখানে, তাহলে এখানে দেখো RS ইজ গ্রেটার দেন কি হবে না, R1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি না, RS ইজ গ্রেটার দেন R1। তার মানে R1 এর থেকে কি হবে, RSটা বড়। সেইভাবে একইভাবে প্রমাণ করা যাবে যে R2টাও বড় আর R3টাও বড়। তার মানে এখানে আমরা কি বলবো, শ্রেণী সমবায়ে যে রোধগুলোকে যোগ করে আমি তুল্য রোধ পাচ্ছি সেই সমস্ত রোধের থেকে তুল্য রোধটা কি হবে না, বড় হবে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন সমবায়ে তুল্য রোধগুলো বা তুল্য রোধটি যে কোনো রোধের থেকে বড় হবে, কি হবে, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। ওকে, নেক্সট হচ্ছে আমরা 5 নাম্বার পয়েন্ট দেখবো একটা। সাপোজ ধরো তোমাকে এইরকম একটা রেজিস্ট্যান্সের ছবি দিল, তোমাকে জানতে চাইলো যে এটা এই রেজিস্ট্যান্সটা শ্রেণী সমবায়ে আছে না সমান্তরাল সমবায়ে আছে। কি জানতে চাইলো না, শ্রেণী সমবায়ে আছে না সমান্তরাল সমবায়ে আছে সেটা জানতে চাইলো। দেখো এটাকে দেখে আমাদের কি মনে হচ্ছে না, এটাকে দেখে আমাদের মনে হচ্ছে এটা সমান্তরাল সমবায়ে আছে, কারণ প্রতিটি রোধ এদিকে 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 3টে কি আছে না, সমান্তরাল সমবায়ে আছে। কিন্তু এটা সমান্তরাল সমবায়ে নেই। তার মানে কি, দেখে সমস্ত কিছুকে কিন্তু বোঝা যায় না, দেখে সমস্ত কিছুকে বোঝা যায় না। যদি বুঝতে হয় তাহলে তার ভিতরে ঢুকতে হবে। ফিজিক্সের জিনিসগুলো অনেকটা ওই রকম, উপর থেকে দেখে মনে হয় একরকম, আর যখন আমরা কনসেপ্টের ভিতরে ঢুকে যাই তখন সেটাকে মনে হয় একটু অন্যরকম। কিরকম? একটু অন্যরকম। ওকে, তো ব্যাপার হচ্ছে তাহলে এটা কি সমবায়? দেখো এখানে দেখে আমাদের মনে হচ্ছে যে পরপর সমান্তরালে আছে, তাহলে এটা সমান্তরাল সমবায় হবে। কিন্তু আমরা স্পেশাল কনসেপ্টে কি বুঝেছি? স্পেশাল কনসেপ্টে বুঝেছি যে এখানে যদি আই কারেন্ট যায়, একদিকেও আই কারেন্ট যাবে, প্রত্যেকটার মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এখানে আর অন্য কোনো রাস্তা নেই। আর সেকেন্ড যেটা আমরা দেখেছি যে এটা শেষ যেখানে হচ্ছে সেটা দিয়ে এটা শুরু হচ্ছে, এটা শেষ যেখানে যেটা শুরু হচ্ছে, এটা শেষ যেখানে শুরু হচ্ছে, এটা শেষ যেখানে শুরু হচ্ছে, শেষ যেখানে শুরু হচ্ছে, শেষ শুরু হচ্ছে, শেষ শুরু, শেষ শুরু, শেষ শুরু। তো যেখানে শেষ হচ্ছে তারপরে শুরু হচ্ছে, শেষ থেকে শুরু, তার মানে কি সমবায় হবে? এটা শ্রেণী সমবায়। দেখতে লাগতে পারে ভালো, কিন্তু সব ভালোই ভালো নয়, কিছু ভালো কালো হয়, তাই তো?
তো ব্যাপার হচ্ছে এটা সেই রকম একটা কালো, কি মনে হচ্ছে যে এটা শ্রেণী সমান্তরাল সমবায়, কিন্তু আমরা কনসেপচুয়াল বুঝে নিয়েছি বস যে এটা শেষ দিয়ে এটা শুরু হচ্ছে, এটা শেষ দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি সমবায়? এটা হচ্ছে শ্রেণী সমবায়। সো শ্রেণী সমবায় বোঝার সব থেকে ভালো উপায়, যখন তোমরা বড় বড় সার্কিটগুলো করবে না, যখন সার্কিটগুলো করবে তখন মাথা খারাপ হয়ে যাবে ভাই, কনসেপ্টগুলো বুঝে নাও। এরকম সার্কিট থাকবে, কি সমবায়, এটার সঙ্গে সার্কিট, এটার সঙ্গে একটা সার্কিট অ্যাড করতে হবে, তখন তোমাকে বুঝতে হবে। বোঝার জন্য এই দেখে বুঝতে পারবে না কোনটা কি জিনিস, তোমাকে ভিতরে ঢুকতে হবে। তার মানে কি, তোমাকে এই থিওরিটা বুঝতে হবে যে একটা শেষ দিয়ে একটা শুরু হচ্ছে, মানে কি সেখানে শ্রেণী সমবায়। ওকে, চলো নেক্সট আরেকটা সুন্দর কনসেপ্ট দেখে নেবো, যেখান থেকে আমরা শর্টকাট মেথডে কিছু করতে পারবো। কিরকম না, ধরো সাপোজ বলছে যে n ইকুয়াল নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকলো, সেটাকে আমরা শ্রেণী সমবায় যুক্ত করলাম। n ইকুয়াল নাম্বার অফ রেজিস্ট্যান্সকে শ্রেণী সমবায় যদি যুক্ত করা হয়, n ইকুয়াল নাম্বার অফ রেজিস্ট্যান্সকে যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে তুল্যরোধ কি হবে? সেক্ষেত্রে তুল্যরোধ হবে একেবারে সিম্পল বিষয়। আমরা এখানে শর্টকাট একটা টেকনিকের কাজে লাগবো, সেটা হচ্ছে NR। কি হবে? NR। কিরকম? সাপোজ ধরো এখানে একটা 5 ওহমের রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা 5 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা 5 ওহম, এখানে আরেকটা 5 ওহম, এখানে আরেকটা 5 ওহম, এখানে আরেকটা 5 ওহম। তাহলে এটা 5 ওহম দিলাম, এখানেও 5 ওহম, এখানেও 5 ওহম, এখানেও 5 ওহম, এখানেও 5 ওহম, এখানে 5 ওহম। जानते चाहलाम इधर तुल्यरोध कत হবে? सर कुछ नहीं है, ये तो इजी है, इजी, हम लोग अभी तुरंत कर देंगे। चलो 5 যোগ করলাম, 5 5 10 5 15 5 20 5 25 5 30, সঙ্গে সঙ্গে করব কত? 30 ওহম। কত হয়েছে? 30 ওহম। তাহলে এখানে প্রতিটি রোধকে যদি আমরা অ্যাড করে দিই, কারণ শ্রেণী সমবায় স্যার আপনি তো শিখিয়েছেন যে যোগ করতে হবে, যোগ। বাট এখানে আমরা কি করব? এত যোগ করার দরকার নেই, সিম্পল কাউন্ট করে নেবো, 1 2 3 4 5 6 ইকুয়াল রেজিস্ট্যান্স আছে, তার মানে কত? 6 × 5 ওহম, 30 ওহম চলে গেল, 30 ওহম। তাহলে যখন n ইকুয়াল নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকবে, তখন ওখানে আমরা আর R1 + R2 + R3 + R4 + R5 + R6 + R7 না অ্যাপ্লাই করব না। সিম্পল n ইকুয়াল নাম্বার যখন থাকবে, তখন n আর করে দিলে শ্রেণী সমবায় তুল্যরোধ বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এই হলো তোমাদের মোটামুটি শ্রেণী সমবায়। এরপরে শ্রেণী সমবায় সম্পর্কে তোমরা আরো ইন ডিটেলসে পড়বে ক্লাস 12 এ উঠে। আর যদি কারো মনে হয় যে ক্লাস 12 এর আমরা শ্রেণী সমবায়টা এখনই পড়ে রাখবো, তাহলে সেই ভিডিওটার লিংক উপরে আই বটমে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা খুঁজে নিয়ে সেই ক্লাসটা করতে পারো আরো ডেপথে ডিটেলসে জানার জন্য। আর যদি মনে হয় স্যার এই টপিক থেকে আমাদের কিছু অঙ্ক দিন, যেগুলো অঙ্ক আমরা বাইরে না বাড়িতে প্র্যাকটিস করব, আমরা বাড়িতে প্র্যাকটিস করব, এরকম কিছু নিউমেরিক্যালস দিন। 100 নিউমেরিক্যালস আছে এখান থেকে। তো সেই নিউমেরিক্যালস পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এসআর ফিজিক্স, সেখানে আমরা পিডিএফ এই নিউমেরিক্যালসে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা নিচে ডেসক্রিপশনেও আমাদের ওয়েবসাইট www.srphysics.com, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এখানেও তোমাদের যদি কোনো টপিকে বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমরা যে ডাউট ক্লিয়ারিং সেশনগুলো আছে, বারবার বলছি, ডাউট ক্লিয়ারিং সেশনে ইন ডিটেলসে ক্লিয়ার করবো। যারা মাধ্যমিক দিচ্ছ, বি সিরিয়াস, বেশি সময় নেই তোমাদের হাতে, একটা বছর ভালো করে পড়লে সারা জীবনে তোমাদের কাছে একটা রিওয়ার্ড তোমাদের কাছে থাকবে। ফিজিক্সে যা যা হেল্প তোমাদের প্রয়োজন, নিজের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে কন্ট্যাক্ট করবে। যা যা হেল্প প্রয়োজন আমরা আমাদের অফলাইনে যা যা করাই, সেগুলোকে আমরা ধীরে 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 অনলাইনে সমস্ত কিছু নিয়ে আসছি, যাতে একেবারে গ্রাম থেকে গ্রামান্তরে প্রতিটি স্টুডেন্ট যেন একটা ভালো রেজাল্ট করতে পারে। তার জন্য যা যা কিছু দরকার সেগুলো আমরা ধীরে ধীরে নিয়ে আসছি। সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করো যারা বা যাদের এই ধরনের কন্টেন্টের বা কোয়ালিটি ক্লাসের প্রয়োজন আছে। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।